প্রতিশোধ নেওয়ার হুঁশিয়ারি আজারবাইজানের। উত্তর কোরিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উন্মোচনে হতাশ যুক্তরাষ্ট্র। নাগোর্নো কারাবাখ নিয়ে আলোচনায় তুরস্ককে পাশে চাইল আজারবাইজান। ট্রাম্পের বিজ্ঞাপনে আমার বক্তব্য বিকৃত করা হয়েছে বলছেন ফাউসি। চীনের সমর্থনে কাশ্মীরে ৩৭০ ধারা ফিরবে। উইঘুর মুসলিমদের চুল কেটে বিক্রির অভিযোগ চীনের বিরুদ্ধে। এবার ইসলামাবাদে ফের মিনি স্মার্ট লকডাউন। ভয়াবহ বিদ্যুৎ বিপর্যয়ে অচল মুম্বাই। কারাবাখ নিয়ে যুদ্ধে যে কারণে আজারবাইজানের পক্ষে ইসরায়েল। যুদ্ধবিরতির মধ্যেই আজারবাইজানের বেসামরিক এলাকায় আর্মেনিয়ার ক্ষেপণাস্ত্র হামলার ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে বাকু। শনিবার রাতের ওই হামলায় অন্তত ৭ আজেরি নাগরিক নিহত হয়। রোববার টুইটারে দেওয়া পোস্টে ওই হামলার প্রতিশোধ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ। টুইটে ইলহাম আলিয়েভ বলেন, আর্মেনিয়াদের লক্ষ্য ছিল মুক্ত অঞ্চলগুলো পুনরায় দখল করা। এই অপরাধের দায় দেশটির রাজনৈতিক সামরিক নেতৃত্বকে নিতে হবে। আজারবাইজান উপযুক্ত প্রতিশোধ নেবে। মধ্যরাতে আবাসিক এলাকায় আর্মেনিয়ার এমন হামলাকে যুদ্ধাপরাধ এবং জেনেভা কনভেনশনের গুরুতর লঙ্ঘন হিসেবেও অভিহিত করেন আজেরি প্রেসিডেন্ট। এদিকে কারাবাখ অঞ্চলে আজারবাইজান ও আর্মেনিয়ার মধ্যকার যুদ্ধবিরতি লঙ্ঘনের ঘটনায় গভীর উদ্বেগ জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র নীতি বিষয়ক প্রধান জোসেফ বোরেল এক বিবৃতিতে বলছেন, আমরা বেসামরিক লক্ষ্যবস্তুতে হামলা ও হতাহতের তীব্র নিন্দা জানাচ্ছি। নাগোর্নো কারাবাখ অঞ্চল নিয়ে আর্মেনিয়া ও আজারবাইজানের পুরনো সংঘাত গত ২৭ সেপ্টেম্বর থেকে নতুন করে আবার শুরু হয়। গত কয়েকদিনের সংঘাতে ৩ শতাধিক মানুষের প্রাণ হারিয়েছে। শুক্রবার রুশ প্রস্তাবে সাড়া দিয়ে দুই পক্ষ মস্কোতে অস্ত্রবিরতির আলোচনায় সম্মত হয়। সেই আলোচনায় শেষে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বাংলাদেশ সময় শনিবার ভোর ৬টার কিছু সময় আগে আজারবাইজান ও আর্মেনিয়ার মধ্যে অস্ত্রবিরতির আনুষ্ঠানিক ঘোষণা দেন। রোববার টুইটার পোস্টে আজারবাইজানের প্রতিরক্ষা মন্ত্রণালয় লিখেছে, আর্মেনীয় বাহিনী রাতে নতুন করে গাঞ্জার আবাসিক এলাকায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এতে ৭ জন নিহত ও ৩৩ জন আহত হয়েছে। হতাহতদের মধ্যে শিশুও রয়েছে। সম্প্রতি নতুন এক ধরনের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উন্মোচন করেছে উত্তর কোরিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উত্তর কোরিয়ার এই আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উন্মোচনের ঘটনায় হতাশা প্রকাশ করেছেন। যুক্তরাষ্ট্র বলছে, উত্তর কোরিয়ার এভাবে ক্ষেপণাস্ত্র প্রদর্শন করার ঘটনা হতাশাজনক। অপরদিকে বিশেষজ্ঞরা জানিয়েছেন, এটি লিকুইড ফুয়েল মিসাইল হিসেবে বিশ্বের সবচেয়ে বড় ক্ষেপণাস্ত্র। এতে একাধিক ওয়ারহেড বহন করা যাবে বলে জানানো হয়েছে। শনিবার রাজধানী পিয়ংইয়ে মিলিটারি প্যারেডে বিশাল আকার এই ক্ষেপণাস্ত্রটি প্রদর্শন করে উত্তর কোরিয়া। এদিকে ডেইলি সানের এক প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প পিয়ংইয়ের রাজপথে নতুন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দেখার পর বলছেন, তিনি উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের ব্যাপারে হতাশ হয়ে পড়ছেন। ট্রাম্প তার এই হতাশার কথা হোয়াইট হাউসের কয়েকজন কর্মকর্তার সামনে তুলে ধরেছেন বলে এই প্রতিবেদন উল্লেখ করা হয়েছে। বিশেষজ্ঞরা জানিয়েছে, এই ক্ষেপণাস্ত্র অতীতে উত্তর কোরিয়ার পক্ষ থেকে প্রদর্শিত যে কোনো ক্ষেপণাস্ত্রের চেয়ে আকারে বড় একটি বিশাল সামরিক ট্যাঙ্কে করে ক্ষেপণাস্ত্রটি প্রদর্শন করা হয়েছে। মার্কিন বিশেষজ্ঞদের মতে, ওই অত্যাধুনিক ট্রাক বা মিসাইল লঞ্চার থেকেই আণবিক অস্ত্র বহনে সক্ষম ক্ষেপণাস্ত্রটি যে কোনো জায়গা থেকে উৎক্ষেপণ করা যাবে। শুধু তাই নয়, এতে বড় আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র বিশ্বে আর কোনো দেশের নেই। ২০১৭ সালে উত্তর কোরিয়া হাওসাং-15 নামের যে ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছিল, সবশেষ ক্ষেপণাস্ত্রটি তার চেয়েও অনেক বড়। হাওসাং-15 দিয়ে উত্তর কোরিয়া যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে আঘাত হানতে পারবে বলে সে সময় বিশেষজ্ঞরা সতর্ক করেছিলেন। উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ পর্যন্ত ৩ বার সরাসরি সাক্ষাৎ করেছেন। উত্তর কোরিয়ার পরমাণু অস্ত্র ধ্বংসের বিনিময়ে দেশটির উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করাই ছিল এসব সাক্ষাতের উদ্দেশ্য, কিন্তু তার কোনোটি সফল হয়নি। ট্রাম্প তার নির্বাচনী প্রচারণায় বলছেন, আগামী ৩রা নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী হলে তিনি অল্প সময়ের মধ্যেই উত্তর কোরিয়ার সঙ্গে চুক্তি করে ফেলবেন। অপরদিকে উত্তর কোরিয়া যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতি ভঙ্গকে দুই শীর্ষ নেতার আলোচনা ব্যর্থ হওয়ার জন্য দায়ী করেছে।
আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ বলেছেন, নাগোর্নো কারাবাখ সংকট নিয়ে শান্তি আলোচনায় তুরস্ককে অন্তর্ভুক্ত করতে হবে। রাশিয়ার কেআরবিটি টিভিকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এ আহ্বান জানিয়েছেন বলে তুরস্কের বার্তা সংস্থা আনাতোলি জানিয়েছে। তুরস্কে আলোচনায় কী ভূমিকা পালন করতে পারে এমন প্রশ্নের জবাবে আলিয়েভ বলেন, তুরস্কের উপস্থিতিকে হয়তো আইনসম্মত দিক দিয়ে বা প্রয়োজনীয়তার নিরিখে পরিমাপ করা যাবে না, তবে এটি একটি টেকনিক্যাল ইস্যু। আজারি প্রেসিডেন্ট এমন সময়ে দাবি জানালেন যখন তার দেশকে সামরিক সহযোগিতা সহ সব ধরনের পৃষ্ঠপোষকতা দেওয়ার জন্য তুরস্ককে অভিযুক্ত করছে আর্মেনিয়া। তুর্কি প্রেসিডেন্ট এরদোগান আজারবাইজানকে সব রকম পৃষ্ঠপোষকতা দেওয়ার কথা ঘোষণা করেছে। এমনকি ইয়েরেভান একথাও বলছে, তুরস্ক কারাবাখ সংকটের একটি পক্ষ নিয়েছে বলে তাকে মধ্যস্থতাকারী মিনস্ক গ্রুপ থেকে বাদ দিতে হবে। তবে আজারবাইজান আর্মেনিয়ার এই অভিযোগ নাকচ করে দিয়েছে। সম্প্রতি নাগোর্নো কারাবাখ অঞ্চলের মালিকানা নিয়ে আজারবাইজান ও আর্মেনিয়ার মধ্যে সীমান্ত সংঘাত শুরু হলে তুরস্ক স্পষ্টভাবে ঘোষণা করেছে দেশটি বাকুর পাশে রয়েছে এবং আজারবাইজানকে সব রকম সাহায্য করতে দ্বিধা করবে না। যুক্তরাষ্ট্রের শীর্ষ সংক্রামক রোগ বিশেষজ্ঞ অ্যান্থনি ফাউসি বলেছেন, অনুমতি ছাড়াই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনী বিজ্ঞাপনে তার পুরনো একটি বক্তব্যের অংশবিশেষ বিকৃতভাবে ব্যবহার করা হয়েছে। এক বিবৃতিতে স্বনামধন্য এই বিজ্ঞানী বলেছেন, অপ্রাসঙ্গিকভাবে তার ওই ভিডিও ক্লিপটিকে কাটছাঁট করে বিজ্ঞাপনে বসানো হয়েছে, যা চরম বিভ্রান্তিকর। গত সপ্তাহে প্রকাশিত ডোনাল্ড ট্রাম্পের পুনর্নির্বাচন ক্যাম্পেইনের ওই বিজ্ঞাপনে অ্যান্থনি ফাউসির 30 সেকেন্ডের একটি পুরাতন ভিডিও ফুটেজ ব্যবহার করা হয়েছে। সেখানে তাকে বলতে দেখা গেছে, করোনা মোকাবেলায় তারা যে ভূমিকা রেখেছেন তা অনন্য। এ ব্যাপারে রোববার এক বিবৃতিতে অ্যান্থনি ফাউসি বলেছেন, নির্বাচনী বিজ্ঞাপনে ট্রাম্প কোনো যোগসূত্র ছাড়াই তার বক্তব্য অপ্রাসঙ্গিক এবং খণ্ডিতভাবে ব্যবহার করেছেন। আসলে তিনি হোয়াইট হাউসের অনন্য ভূমিকার কথা বলেননি, বলেছিলেন জনস্বাস্থ্যকর্মীদের অনন্য ভূমিকার কথা। আমি প্রায় 5 দশক জনসেবায় কাজ করছি, কিন্তু কখনোই কোনো রাজনৈতিক প্রার্থীকে প্রকাশ্যে সমর্থন করিনি। জিওপি প্রচারের বিজ্ঞাপনের আমার অনুমতি ব্যতীত প্রসঙ্গের বাইরে আমার কিছু পুরনো বক্তব্য কাটছাঁট করে ব্যবহার করা হয়েছে, যা আদতে ছিল কয়েক মাস আগের একটি বিস্তারিত মন্তব্যের অংশবিশেষ, যেখানে আমি জনস্বাস্থ্যকর্মীদের ভূমিকার কথা বলেছিলাম। মার্চে ধারণ করা ফক্স নিউজে যে সাক্ষাৎকার ফাউসি দিয়েছেন, সেখানে তিনি বলেছিলেন, আমি করোনা ভাইরাস এই প্যান্ডামিককে প্রায় পুরো সময়টা ব্যয় করে চলেছি। আমি প্রায় প্রতিদিনই হোয়াইট হাউসে যাচ্ছি, সুতরাং আমি কল্পনাও করতে পারি না যে কোনো পরিস্থিতি যে কেউ জনস্বাস্থ্যকর্মীরা আরও কিছু করতে পারে। 1984 সাল থেকে অ্যান্থনি ফাউসি যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ইনস্টিটিউট অব অ্যালার্জি অ্যান্ড ইনফেকশাস ডিজিজেসের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। চীনের সমর্থনে কাশ্মীর তার হারানো মর্যাদা ফিরে পাবে। রোববার এক জাতীয় ইলেকট্রনিক সংবাদ মাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে এমনই দাবি করছিলেন জম্মু কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লাহ। তার মধ্যে প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় চীন আগ্রাসনের মূল কারণ 370 ধারা বিলোপ, অর্থাৎ কাশ্মীর বিশেষ মর্যাদা কেড়ে নেওয়ার ভারতের সিদ্ধান্তই চীনকে প্ররোচিত করছে বলে দাবি ফারুক আবদুল্লাহর। 2019 সালের 5ই আগস্ট ভারতীয় সংবিধানের 370 ধারা ও 35 ধারার অবিলুপ্তি ঘটায় ভারতের এনডিএ সরকার, ফলে ভূস্বর্গ তার বিশেষ মর্যাদা হারায়। কেন্দ্রীয় সিদ্ধান্তের ফলে জম্মু একটি এবং কাশ্মীর ও লাদাখ মিলে আরেকটি কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে আত্মপ্রকাশ করে। নয়াদিল্লির এই সিদ্ধান্তে তীব্র বিরোধিতা করেন কাশ্মীরের একাধিক রাজনৈতিক নেতা। রোববার কেন্দ্রের এই সিদ্ধান্তকে গ্রহণযোগ্য নয় বলে মত প্রকাশ করেছেন ফারুক আবদুল্লাহ। ইলেকট্রনিক সংবাদ মাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে কাশ্মীরের সাবেক মুখপাত্র জানান, কাশ্মীর নিয়ে কেন্দ্রের সিদ্ধান্ত চীন কোনোদিন মেনে নেয়নি। প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় ওরা যা করছে তার মূলে রয়েছে 370 ধারার বিলোপ। আশা করি চীনের সাহায্যেই কাশ্মীর ফের 370 ধারায় ফিরবে। এদিনের সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে এক হাত নেন ফারুক, বলেন, আমি চীনের প্রেসিডেন্টকে আমন্ত্রণ জানাইনি, প্রধানমন্ত্রী তাকে আমন্ত্রণ জানিয়েছিলেন। চেন্নাই নিয়ে গিয়ে একসঙ্গে খাবার খেয়েছেন তারা। আরও অভিযোগ, সংসদের বাদল অধিবেশনে তাকে কাশ্মীরের মানুষের সুবিধা অসুবিধা নিয়ে কথা পর্যন্ত বলতে দেওয়া হয়নি। দীর্ঘদিন ধরে জিনজিয়াং প্রদেশে বসবাসকারী উইঘুর মুসলিমদের ওপর নির্যাতন চালিয়ে যাচ্ছে চীন। জোর করে বন্দি শিবিরে আটকে রাখার পাশাপাশি
উইঘুর নারীদের ওপর যৌন নিপীড়ন চালানোর অভিযোগ রয়েছে। এমনকি জোর করে নারীদের গর্ভপাত করানোর খবরও সামনে আসছে। এবার চীনের বিরুদ্ধে জিনজিয়াং প্রদেশের বিভিন্ন প্রান্তের বন্দি শিবিরে থাকা উইঘুর মুসলিমদের চুল কেটে নিয়ে তা বিদেশে বিক্রির অভিযোগ উঠেছে। বেশ কিছু মানবাধিকার সংস্থা এ বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তারা বলছেন, চীন সম্ভবত উইঘুর মুসলিমদের চুল কেটে বিভিন্ন দেশে বিক্রি করছে, যদিও বিষয়টি যাচাই করা সম্ভব হয়নি। তবে এমন অভিযোগ ওঠার পর সম্প্রতি যুক্তরাষ্ট্র ও ইউরোপের বেশ কয়েকটি দেশ চীন থেকে মানুষের চুল রফতানি করা বন্ধ করে দিয়েছে বলে জানা গেছে। আন্তর্জাতিক বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী কয়েক মাস ধরে চীন জিনজিয়াংয়ের বন্দি শিবিরে থাকা উইঘুর মুসলিমদের মাথা ন্যাড়া করিয়ে দিচ্ছে। ওই বন্দি শিবিরে থাকা এক ব্যক্তি তাদের ওপর হওয়া অকথ্য নির্যাতনের বর্ণনা দিয়েছেন। জোর করে সেখানকার বন্দীদের চুল কেটে নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন তিনি। এরপরে জানা যায়, এসব চুল ব্যবহারের উপযুক্ত করে যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বিভিন্ন দেশে বিক্রি করছে চীন। এমন খবর সামনে আসতেই যুক্তরাষ্ট্রের শুল্ক ও সীমান্ত সুরক্ষা কর্তৃপক্ষ চীন থেকে আমদানি করা মানুষের চুল দেশে প্রবেশের বিষয়ে নিষেধাজ্ঞা জারি করেছে। গত জুন মাসে মোট 13 টন চুল বাজেয়াপ্ত করা হয়েছে। ইতিমধ্যেই চীনের বেশ কয়েকটি কোম্পানির বিরুদ্ধে ব্যবস্থা নিতে শুরু করেছে ওয়াশিংটন। লকডাউন তোলার পর 1 মাস পর আবার লকডাউনের পথে হাঁটছে পাকিস্তান। তবে এবার আর সারা দেশে নয়, রাজধানী ইসলামাবাদের বেশ কয়েকটি এলাকায় এবার মিনি স্মার্ট লকডাউন জারি করা হয়েছে। রোববার দেশটির বহুল প্রচলিত দৈনিক দ্য ডনের এক প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে। করোনার প্রকোপ ক্রমশ বাড়তে থাকায় শনিবার ইসলামাবাদের কয়েকটি এলাকায় মিনি স্মার্ট লকডাউন জারির সিদ্ধান্ত নেয় স্থানীয় প্রশাসন। করোনার সংক্রমণ ঠেকাতেই নতুন করে মিনি স্মার্ট লকডাউন জারি করল কর্তৃপক্ষ। এই সিদ্ধান্ত রোববার থেকেই কার্যকর হয়েছে। ইসলামাবাদে নিয়মিত কার্যক্রম চালুর 4 সপ্তাহের মাথায় এমন পদক্ষেপ নেওয়া হলো। জাতীয় স্বাস্থ্যসেবা মন্ত্রণালয় ওই আদেশ জারি করেছে। আদেশের আওতায় সকাল থেকে ইসলামাবাদের বেশ কিছু সড়ক বন্ধ করে দেওয়ার কথা। ইসলামাবাদের ডেপুটি কমিশনার মোহাম্মদ হামজা শাফকাত বলেন, বিরাজমান পরিস্থিতিতে যেসব আবাসিক কম্পাউন্ড ও সড়ক এলাকার করোনার সংক্রমণ বাড়ছে, সেখানে মিনি স্মার্ট লকডাউন জারি করেছে কর্তৃপক্ষ। ভয়াবহ বিদ্যুৎ বিপর্যয়ে অচল হয়ে পড়েছে ভারতের বাণিজ্যিক রাজধানী হিসেবে পরিচিত মুম্বাই। স্থানীয় সময় সোমবার সকাল 10টা থেকে বিদ্যুৎবিহীন অবস্থায় রয়েছে মুম্বাইয়ের কয়েক মিলিয়ন মানুষ। বিদ্যুৎ না থাকায় প্রায় বন্ধ হয়ে গেছে মেট্রো ট্রেন পরিষেবা। বিবিসির প্রতিবেদন অনুযায়ী মেন গ্রিড থেকে সরবরাহ ব্যবস্থার সমস্যার কারণে অনাকাঙ্ক্ষিত মারাত্মক এই বিপর্যয় তৈরি হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। ভারতের বৃহৎ অংশে বেশিরভাগ সময় বিদ্যুৎ না থাকাটা স্বাভাবিক ঘটনা হলেও প্রধান শহরগুলোতে তা বিরল, বিশেষ করে মুম্বাইয়ের মতো শহরে। শিগগিরই বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হবে বলে আশ্বস্ত করেছেন কর্মকর্তারা। কিন্তু মারাত্মক বিদ্যুৎ বিপর্যয় নিয়ে সরব হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন মানুষজন। তারা এটাকে বলছেন বিরল, কেননা তাদের অভিজ্ঞতা হলো মাত্র কয়েক মিনিটের বেশি বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় থাকার। এনডিটিভি জানিয়েছে, একদিনের বেশি সময় ধরে মারাত্মক বিদ্যুৎ বিপর্যয় দেখা দিলেও দ্রুত তার সমাধান করার জন্য যথাযথ পদক্ষেপ নেওয়া হয়নি বলে কর্মকর্তাদের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন অনেকে। ট্রেন থেকে নেমে রেল লাইন ধরে যাত্রীদের হেঁটে যাওয়ার ছবিও ছড়িয়ে পড়ছে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে। গ্রিড বিপর্যয়ে সমস্ত ট্রেন পরিষেবা বাধাগ্রস্ত হলেও বিমানবন্দর ও পুঁজিবাজারের কার্যক্রম এখনও চলছে। নাগোর্নো কারাবাখ অঞ্চলে নতুন করে ছড়িয়ে পড়া সংঘাতে আজারবাইজানকে সামরিক সরঞ্জাম দিয়ে সহায়তা করছে ইসরায়েল। ইসরায়েলের ড্রোন আর নিনজা মিসাইল খ্যাত লোরা মিসাইলে রীতিমতো কুপোকাতে আর্মেনিয়ার সেনাবাহিনী। প্রতিবেশী মুসলিম দেশগুলোর চিরশত্রু ইসরায়েল কেন ইরানের প্রতিবেশী মুসলিম দেশ আজারবাইজানের পক্ষে আর্মেনিয়ার বিরুদ্ধে লড়াই করছে, এ নিয়ে অনেকেরই কৌতূহল রয়েছে। ইসরায়েলে কয়েকটি কারণে আজারবাইজানের পক্ষ নিয়েছে। প্রথমত, ইসরায়েলে জ্বালানি তেলের 40% চাহিদা মেটায় আজারবাইজান। এছাড়া ইসরায়েলি ড্রোন ও মিসাইল সহ অন্যান্য সমরাস্ত্রের অন্যতম ক্রেতা ইসরায়েল। 2016 সালে ইসরায়েলের সঙ্গে $5 বিলিয়ন সমরাস্ত্রের চুক্তি করে আজারবাইজান। কৌশলগত কারণে আজারবাইজানের পক্ষ নিয়েছে ইসরায়েল, কারণ ইহুদিবাদী দেশটির চিরশত্রু ইরানের প্রতিবেশী আজারবাইজানের সঙ্গে সখ্যতা করে এই অঞ্চলে অস্থিরতা তৈরি করে ইরানকে ব্যস্ত রাখা। এদিকে আর্মেনিয়ার বিরুদ্ধে গণহত্যার অংশীদার হিসেবে ইসরায়েলের বিরুদ্ধে অভিযোগ এনেছে নাগোর্নো কারাবাখের স্বঘোষিত প্রেসিডেন্ট এরাইক হারুতিয়ান। রোববার এক সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন। তিনি বলেন, বিচ্ছিন্ন প্রজাতন্ত্র আর্মেনীয়দের বিরুদ্ধে সংঘটিত গণহত্যার জন্য ইসরায়েল আংশিক দায়ী। ইসরায়েলকে অভিযুক্ত করে বিরোধপূর্ণ অঞ্চলের নেতা বলেন, অবশ্যই তারা জানে তারা প্রতিনিয়ত অস্ত্র
সরবরাহ করছে। ইসরায়েলের নিজেরাই একটি গণহত্যা থেকে বেঁচে গিয়ে তারা এখন কারাবাখে গণহত্যা চালাচ্ছে। তিনি বলেন, কেবল ইসরায়েলি কর্তৃপক্ষই নয়, অন্যান্য দেশের লোকেরাও জানেন যে কি চলছে এবং তারা আজারবাইজানকে অস্ত্র সরবরাহ অব্যাহত রেখেছে।